দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা গত সপ্তাহে আমি দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করেছিলাম। আমি আলোচনা করেছিলাম অর্থায়নের উৎস প্রধানত দুই প্রকার হয়ে থাকে, অভ্যন্তরীণ তহবিল, বহিস্থ তহবিল। আর অভ্যন্তরীণ তহবিল আবার দুই প্রকার হয়ে থাকে, মালিকানা ভিত্তিক, মুনাফা ভিত্তিক। আর মালিকানা ভিত্তিক তহবিলের উৎস দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কি তোমার মালিকের মূলধন আর শেয়ার। আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস তিন প্রকার হয়ে থাকে, অবন্টিত মুনাফা, সঞ্চিত তহবিল আর লভ্যাংশ সমতাকরণ তহবিল, বিধিবদ্ধ সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে আরো আলোচনা করেছিলাম অর্থায়নের উৎস বহিস্থ তহবিল কয় প্রকার। বহিস্থ তহবিল সাধারণত তিন প্রকার হয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। তা আমি গত সপ্তাহে স্বল্পমেয়াদী নিয়ে আলোচনা করেছিলাম। আমি গত সপ্তাহে স্বল্পমেয়াদী নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম স্বল্পমেয়াদী বহিস্থ তহবিলের উৎস প্রধানত দুই প্রকার, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি মনে পড়ে? প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমি বলেছিলাম প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ। আর প্রাতিষ্ঠানিক উৎস বলেছিলাম বাণিজ্যিক পত্র, ভোক্তা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, দ্রব্য মহাজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি অর্থায়নের উৎস নিয়ে আজকের এই আলোচনা। এই গত সপ্তাহে আমি যেগুলো আলোচনা করেছিলাম এতক্ষণ তোমাদেরকে সেগুলি আবার স্মরণ করিয়ে দিলাম। আজকে আমি আলোচনা করব অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী অর্থায়নের অর্থ সংস্থানের উৎসগুলো কি কি এবং দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের উৎসগুলো কি কি। এই যে দেখো, এক মধ্যমেয়াদী অর্থ সংস্থান, দুই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান। আবার আলোচনা করব অর্থায়নের উৎস নির্বাচনে আমাদের বিবেচ্য বিষয়গুলো কি কি বিবেচনা করা হবে, এগুলি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো চলো, মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে? অর্থাৎ যে অর্থায়নের মেয়াদ তোমার 1 থেকে 5 বছরের মধ্যে, 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিলকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। ঠিক আছে, 1 থেকে 5 বছর, এটা মনে রাখবে। আর একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটাতে পারে। আর তোমরা জানো স্বল্পমেয়াদী তহবিলের চেয়ে মধ্যমেয়াদী তহবিলের খরচ একটু বেশি হয়। আর মধ্যমেয়াদী তহবিলের খরচের চেয়ে দীর্ঘমেয়াদী তহবিলের খরচ আরেকটু বেশি হয়। আমি আবারও বলি, স্বল্পমেয়াদী তহবিলে যে খরচ হয়, মধ্যমেয়াদী তহবিল সংগ্রহ করতে গেলে একটু বেশি খরচ হয়, একটু বেশি সুদ দিতে হয়। তারপরে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে গেলে আরেকটু বেশি খরচ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কি কি হতে পারে। এই আমি লিখছি মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস হতে পারে চারটি। এক নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। এই বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। এই বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ তোমার মধ্যমেয়াদী তহবিলের উৎস হতে পারে।
মধ্যমেয়াদী তহবিল সাধারণত বেশি ছোট অঙ্কেরও হয় না আর বেশি বড় অঙ্কেরও হয় না। বাণিজ্যিক ব্যাংক সাধারণত অনেক সময় যদি বড় অঙ্কের মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে, তাহলে কয়েকটা বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে সিন্ডিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদেরকে মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। এটা মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। 2 নম্বর বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কি হতে পারে? যেমন কৃষি ব্যাংক, কৃষির জন্য ঋণ দেয়। শিল্প ব্যাংক, শিল্প ইন্ডাস্ট্রির জন্য মধ্যমেয়াদী ঋণ দেয়। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পের জন্য তারা বিশেষভাবে মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই কারণে এই ধরনের প্রতিষ্ঠানগুলি থেকে যখন তুমি ঋণ নিবা ব্যবসায়ী হিসাবে, তখন এটাকে বলা হয় বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তাহলে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলি মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। আর 3 নম্বর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, মাইডাস, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি না সাধারণত এনজিও বলা হয়। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি না গভর্নমেন্ট থেকে আইনগত স্বীকৃতি নিয়ে তারা মধ্যমেয়াদী ঋণ ব্যবসায়ীদেরকে দিয়ে থাকে। এছাড়া মধ্যমেয়াদী ঋণ দেওয়া ছাড়াও তারা আরো বেশ কিছু কাজ করে, যেমন পরামর্শ দান করে ব্যবসায়ীদেরকে, প্রশিক্ষণ দান করে, দক্ষতা বৃদ্ধিকরণের জন্য বিভিন্ন ধরনের তারা কর্মসূচি নিয়ে থাকে। তারপরে 4 নম্বর মধ্যমেয়াদী অর্থায়নের উৎস কি জানো? মূলধনী বাজারের প্রতিষ্ঠান। দেখো, মূলধনী বাজারের প্রতিষ্ঠান। এই মূলধনী বাজারের প্রতিষ্ঠান হতে পারে যেমন বিভিন্ন বীমা প্রতিষ্ঠান। বাংলাদেশের যত বীমা কোম্পানি আছে এগুলি মূলধনী বাজারের প্রতিষ্ঠানের মধ্যে পড়বে। যেমন বিনিয়োগ ব্যাংক হতে পারে, হ্যাঁ, অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হতে পারে। এগুলি মধ্যমেয়াদী ঋণ ব্যবসায়ীদেরকে দিয়ে থাকে। আমি আবারও বলি, মধ্যমেয়াদী ঋণ সাধারণত 1 থেকে 5 বছরের মধ্যে যে ঋণগুলি দেওয়া হয় এগুলিকে বলা হয় মধ্যমেয়াদী অর্থ সংস্থান বা মধ্যমেয়াদী অর্থায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় যদি আসে মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কয়টি? 4টি। কি কি হতে পারে? বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থায়ন, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন, মূলধনী বাজারের প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন। তো এখন আসো দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান, এটা দেখেন এই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের উৎস। দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান কাকে বলে? পরীক্ষা যদি আসেন কি বলবা, কি লিখবা? তাহলে বলবো যে দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে ওই ধরনের অর্থায়নকে বোঝায় যার মেয়াদ 5 বছর থেকে ততোধিক সময়, মানে 5 বছর মিনিমাম, তার থেকে বেশি সময়, যে কোনো সময়কাল হতে পারে, তাকে আমরা বলবো দীর্ঘমেয়াদী তহবিল। এই দীর্ঘমেয়াদী তহবিল সাধারণত কি কারণে ব্যবসায়ীরা নিয়ে থাকে জানো? বড় ধরনের নির্মাণ কাজ, কারখানা নির্মাণ, মেশিন ক্রয়, না, মূলধনী খরচের জন্য সাধারণত দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী তহবিলে কিন্তু ঋণের মানে দীর্ঘমেয়াদী তহবিলের ব্যয় তুলনামূলক একটু বেশি। আর দীর্ঘমেয়াদী তহবিলের উৎস 4টি হতে পারে, যেমন 1, ঋণ। এই ঋণটা দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। যেমন যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত না মূলধনী যন্ত্রপাতি লাগে, মেশিনারিজ লাগে, তারা কোটা নির্মাণের জন্য অনেক টাকা লাগে।
জমি ক্রয়ের জন্য লাগে না, এগুলো তো ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে দেওয়া সম্ভব হয়। মনে করে একটা কারখানা নির্মাণের জন্য 50 কোটি টাকা, 50 কোটি টাকা কি একজন ব্যবসায়ীর কাছে থাকবে? না, থাকে না। তাহলে সাধারণত এই দীর্ঘমেয়াদী মানে মূলধনী খরচের জন্য এই দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন হয়। আর এই ঋণ স্থায়ী বিনিয়োগের জন্য সাধারণত এই ঋণটা নিয়ে থাকে। বুঝতে পেরেছ? আরেকটি উৎস হচ্ছে ঋণপত্র। 2 নম্বর উৎস হচ্ছে ঋণপত্র। এটাকে ইংলিশে বলা হয় ডিবেঞ্চার। ঋণ মানে ইংলিশে বলা হয় লোন, আর ঋণপত্রকে ইংলিশে বলা হয় ডিবেঞ্চার। ঋণপত্র হচ্ছে বড় বড় কোম্পানিরা অনেক সময় মানে ছোট ছোট মানে মোট ঋণকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে ঋণপত্রের মাধ্যমে ঋণপত্র বিক্রি করে। ঋণপত্র বিক্রি করে যাদের কাছে অনেক টাকা আছে তারা কি করে ওই সমস্ত কোম্পানি ঋণপত্রগুলি কিনে নেয় সুদ পাওয়ার আশায়। নির্দিষ্ট হারে ঋণপত্রের উপর ব্যবসায়ীরা ঋণ প্রদানকারীকে সুদ দিয়ে থাকে। আর সুদটাই হচ্ছে যারা ঋণ প্রদান করে তাদের মুনাফা। আর ঋণপত্রের মাধ্যমে ঋণপত্র বিক্রির মাধ্যমে বড় বড় কোম্পানি কি করে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে। ঋণপত্র ছাড়া শেয়ারের মাধ্যমে করতে পারে, দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে, তবে শেয়ারের বিকল্পই হচ্ছে ঋণপত্র। আর মনে রাখবা ঋণপত্রে কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মানে 5 বছর মেয়াদী ঋণপত্র। হ্যাঁ, মানে 5 বছর পরে তুমি ঋণপত্রটা টাকা মূলধনটা নিয়ে নিতে পারো। তবে পরীক্ষা আসতে পারে ঋণপত্র কাকে বলে, ডিবেঞ্চার কাকে বলে। বলবাদের ডিবেঞ্চার অনেক সময় বড় বড় কোম্পানির দীর্ঘমেয়াদী তহবিলের প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য ছোট ছোট খণ্ডে বিভক্ত করে যখন ঋণপত্র বিক্রয় করা হয় তাকে ডিবেঞ্চার বা ঋণপত্র বলে। এখন ঋণপত্রের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে এবং ঋণপত্রটা 5 বছর মেয়াদী হয়ে থাকে সাধারণত। তারপরে আসো আরেকটা দীর্ঘমেয়াদী তহবিলের উৎস কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। লিজিং হচ্ছে, মনে করো তুমি একটা ব্যবসায়ী একটা ইন্ডাস্ট্রি দিয়েছো, এখন এমন একটা মেশিনের প্রয়োজন যেটার মূল্য হচ্ছে 100 কোটি টাকা। সম্ভব ক্রয় করা? সম্ভব সম্ভব নয়। এখন এই ধরনের বিশাল অঙ্কের একটা মেশিন নিয়ে অনেক লিজিং কোম্পানি ব্যবসা করে। কিরকম জানো? তুমি ওই লিজিং কোম্পানি থেকে মেশিনটা তুমি ভাড়ায় আনবা, ব্যবহার করবে 1 বছর, 1 বছরের ভাড়া দিয়ে দিবে, 1 বছর পরে মেশিনটা নিয়ে যাবে। অর্থাৎ মেশিনের মালিকানা ব্যবসায়ী পাবে না, শুধু ভাড়ার বিনিময়ে ওই ধরনের দাবিগুলো সম্ভব বা মেশিন বা কলকবজা সে ব্যবহারের একটা অধিকার লাভ করে। এখন লিজ যদি সে না নেয় তাহলে কিন্তু তাকে ওই মেশিনটা ক্রয় করতে হবে। আবার ক্রয় করতে গেলে কিন্তু বিশাল অঙ্কের মূলধন তাকে ব্যয় করতে হবে, যেটা তার পক্ষে আদৌ সম্ভব নয়। তাহলে লিজিং কাকে বলে পরীক্ষায় যদি আসে, আমি আবার বলছি, তোমরা এইভাবে 24 পৃষ্ঠায় দেখো। এই 24 পৃষ্ঠায় এটা আমি বলছি, তুমি একটু পেন্সিল দিয়ে দাগ দিতে পারো। লিজিং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। প্রথমে এটা বলবো, একটি প্রতিষ্ঠানের যদি ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদির প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় না করে ভাড়ার মাধ্যমে ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অধিকার লাভ করে, তখন তাকে লিজিং করা হয়। আর মেশিনটির মালিক থাকে লিজিং কোম্পানি। ঠিক আছে, এই এতটুকু লিখলাম। লিজিং কোম্পানি আবার যদি মেশিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মেরামত করে দিবে লিজিং কোম্পানি, তোমাকে মেরামত করতে হবে, তুমি জাস্ট ভাড়াটা দিবা, ভাড়া দিব, ব্যবহার। তাহলে লিজিং খুব ইম্পর্টেন্ট, আশা করি এটা শিখে ফেলবা, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসে। এরপরে আরেকটু উৎস দেখা যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটাকে ইংলিশে বলা হয় IMF।
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এই আইএমএফ থেকে লোন দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে ব্যবসায়ী। আর মনে রাখবা এটা একটা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। হ্যাঁ, তোমার এটা 1945 সালে প্রতিষ্ঠিত হয় এই অর্থনৈতিক সংস্থা। সালটা মনে রাখবো, 1900 কত সালে? 45 সালে। আর বর্তমানে না পৃথিবীতে এই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা কয়টি জানো? কয়টি দেশ? 189টি দেশ। মানে এটা মনে রাখবে, 189টি দেশ। এই সংস্থা থেকেও মানে বড় বড় ব্যবসায়ী কোম্পানি তোমার অর্থায়ন করতে পারে, দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে চাকরি। আমি আবারও বলেছি এগুলি জানা প্রয়োজন কেন? পরীক্ষা আসবে, পরীক্ষায় লিখবে, ভালো রেজাল্ট হবে, শুধু কি তাই না? তুমি যখন ভবিষ্যৎ কর্মজীবনে যাবে, ব্যবসায়ী হবে, ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী, সব ব্যবসা করতে গেলেই তো মূলধনের প্রয়োজন, টাকার প্রয়োজন। এখন তো সবসময় নিজের পকেটে টাকা থাকে না, কিন্তু এই সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে, তুমি সহজেই কিন্তু অর্থায়ন করতে পারবা, তহবিল সংগ্রহ করতে পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, অর্থায়নের উৎস এটা জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? অর্থাৎ অর্থ কোথা থেকে সংগ্রহ করলে কম খরচে আমি অর্থ পেতে পারি, তহবিল সংগ্রহ করতে পারি। তাহলে অর্থায়নের উৎস দুই ধরনের হয়ে থাকে যে কোনো দেশে, যে কোনো ব্যবসায়ী। একটা হলো অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। আর আভ্যন্তরীণ উৎস না দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মালিকের মূলধন, যেটা আমার নিজের টাকা, অনেক কষ্ট করে একজন ব্যবসায়ী এটা সঞ্চয় করে জমা করে নিজস্ব তহবিল। আরেকটা হচ্ছে কি তোমার মুনাফা, হ্যাঁ, ব্যবসায়ের মুনাফা। এই দুটো হচ্ছে আভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস হচ্ছে তিনটা: স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন স্বল্পমেয়াদী অর্থায়নের আবার কিছু কিছু উৎস আছে। কোন কোন উৎসে গেলে তুমি স্বল্পমেয়াদী ঋণ পেতে পারো এটা জানতে হবে না? এটা হচ্ছে আবার দুই ধরনের: প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। তারপর মধ্যমেয়াদী ঋণ সংগ্রহের উৎস কি কি, কোথায় কোথায় আমি গেলে মধ্যমেয়াদী ঋণ পেতে পারি, এটা কি জানতে হবে না? না জানলে তুমি ব্যবসা কিভাবে করবে? না জানলে ব্যবসার ম্যানেজার কিভাবে হবে, কি দায়িত্ব কিভাবে পালন করবে? তাহলে মধ্যমেয়াদী ঋণ সংগ্রহের উৎস হতে পারে চারটি, যেটা বললাম তোমাকে। কি কি? একটা হলো বাণিজ্যিক ব্যাংকগুলি। এই যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলি দেখো, সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক। এই বাণিজ্যিক ব্যাংকে গেলে তোমাকে মধ্যমেয়াদী ঋণ দিবে। আর যদি মধ্যমেয়াদী ঋণটা একটু বড় অঙ্কের হয়, তোমার কথা 50 কোটি টাকা, তুমি একটা ব্যাংকের গেলে কিছু ব্যাংক করতে দিতে নাও পারবে, তখন ওরা কি করে জানো? 3-4টা ব্যাংক একত্রিত হয়ে অর্থায়নের একটা সুযোগ করে দেবে। মানে 3-4টা ব্যাংক একত্রিত, এটাকে বলা হয় সিন্ডিকেট। সিন্ডিকেট অর্থায়ন। 2 নম্বর হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলি অর্থায়ন করে থাকে। সেটা হচ্ছে কি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো কি? শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প। এই 3টা প্রতিষ্ঠানের নাম মনে রাখতে হবে, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। আর বেসরকারি প্রতিষ্ঠানও মধ্যমেয়াদী অর্থায়ন করে। যেমন এই যে আমাদের এই সমাজে তুমি দেখবা বিভিন্ন এনজিও আছে, আমাকে মনে হয় দেখা যায় স্টিল মিলের দিকে আশা না, প্রশিকা, এগুলো মধ্যমেয়াদী ব্যবস্থা করে থাকে। আর তোমাদের বইয়ে দেখা যাচ্ছে মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এগুলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারপরে মূলধনী বাজারের প্রতিষ্ঠানগুলিও মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। বিনিয়োগ ব্যাংক, হ্যাঁ, যত বীমা কোম্পানি আছে, বাংলাদেশে অনেক বীমা কোম্পানি আছে, এগুলি মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকে। আর দীর্ঘমেয়াদী তহবিলের ব্যবস্থা কোথা থেকে পাবা? তুমি ঋণ পাবা। ঋণ কোথা থেকে পাবো? যে কোনো ব্যাংক থেকে, যে কোনো বিশেষায়িত ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে, হ্যাঁ। তারপরে ঋণপত্র বিক্রি করবা। ঋণপত্র কিন্তু ঋণ না, ঋণপত্র হচ্ছে তুমি একটা টার্গেট করবা, আমি 500 কোটি টাকা সংগ্রহ করবো ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে। তাহলে 500 কোটি টাকাকে প্রত্যেকটা ঋণপত্রের মূল্য যদি 1000 টাকা করে ধরো, 500 কোটিকে 1000 দিয়ে ভাগ করবা, ভাগ করে বা এতটা ঋণপত্র তুমি বিক্রি করো। কেউ 1 লক্ষ টাকা ঋণপত্র কিনে নিবে তোমার কোম্পানি থেকে, কেউ 5 লক্ষ টাকা, হ্যাঁ, কেউ 50 লক্ষ টাকা, যার যেরকম ক্যাপাসিটি আছে। আর ওরা কিনবে কেন? তুমি তো সুদ দিবা প্রতি বছর, ব্যবসাতে লাভ হলেও সুদ দিবা,
ব্যবসায়ীদের লাভ ক্ষতি হলো সুদ হলো, কারণ নির্ধারিত হারে মুনাফা পাওয়া, মুনাফা পাওয়া সুদ যায়। প্রিয় শিক্ষার্থী, এটাকে বলা হয় ডিবেঞ্চার। হ্যাঁ, ডিবেঞ্চার কাকে বলে? পরীক্ষা আসলে আশা করি এটা 23 পৃষ্ঠে আছে, হ্যাঁ, শিখে ফেলবা। তারপর হচ্ছে লিজিং কাকে বলে? লিজিং হচ্ছে বড় বড় অনেক দামি দামি মেশিনের প্রয়োজন হয়, যেটা মালিকের পক্ষে কখনো ক্রয় করা সম্ভব হয় না। তখন কি করে? ওই দামি মেশিনটা ভাড়ার বিনিময়ে 1 বছরের জন্য, 5 বছরের জন্য ব্যবহারের একটা অধিকার লাভ, তার বিনিময়ে বছরে বছরে ভাড়াটা দিয়ে দেয়। মনে করো মেশিনটার মূল্য 100 কোটি টাকা, 50 কোটি টাকা, হ্যাঁ, এরকম অনেক বড় বড় কলকবজা মেশিন না, বা অনেক দামি জায়গা, হ্যাঁ, জায়গাটা কিনতে গেলে মনে করো তার 50 কোটি টাকা খরচ হবে, কিন্তু সে ভাড়ার বিনিময়ে সেই ইন্ডাস্ট্রি করে ব্যবসাটা, এটাকে লিজিং বলা। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সংক্ষেপে তোমাদের আরেকটু আলোচনা করছি। এই যে বিভিন্ন উৎস থেকে তুমি তো ঋণ সংগ্রহ করবা, অর্থায়ন করবা, এখন যে উৎসে সবচেয়ে খরচ কম ওই উৎসটা তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচনে কিছু জ্ঞান লাগবে, কিছু মেধা লাগবে। তাহলে আমি এখন আলোচনা করবো পরীক্ষা আসে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কি। এই শেষ আলোচনা, সর্বশেষ আলোচনা, দ্বিতীয় অধ্যায়ে এটা হলো অর্থায়নের এই অর্থায়নের উৎস নির্বাচন, বিবেচ্য বিষয় মানে কি কি বিষয় তুমি বিবেচনা করে উৎস সিলেক্ট করবে, এটা খুব ইম্পর্টেন্ট। না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী হিসাবে। হ্যাঁ, তাহলে বিবেচ্য বিষয় 1 নম্বর হচ্ছে কি, তোমার ব্যবসার ধরনটা কি। আমরা জানি ব্যবসা 3 ধরনের, ছোট কারবার, মাঝারি কারবার, না? আমি যদি ভিন্ন ভাবে বলি, যেমন ছোট ছোট এই যে স্টিলের বাজারে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে, না? এগুলিকে আমরা এক মালিকানা। তারপর আরেকটু 3-4 বন্ধু মিলে যে ব্যবসা করা হয় তাকে কি বলা হয়? অংশীদারি কারবার। তাহলে একটা হচ্ছে ব্যবসায়ের ধরন, এটা তোমার প্রথমে বিবেচনা করবা, চিন্তা করবা, মানে আমার ব্যবসাটা কোন ধরনের। যদি এক মালিকানা হয় তাহলে সাধারণত কি মানে নিজস্ব তহবিল কিছু দিবা, কিছু ছোটখাটো ব্যাংক থেকে ছোটখাটো স্বল্পমেয়াদী ঋণ দিবা, ঠিক আছে। আর যদি অংশীদারি কারবার হয় তাহলে মধ্যমেয়াদী ঋণের প্রয়োজন হতে পারে। আর যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে কিন্তু তোমার শেয়ার বিক্রির মাধ্যমে, ঋণপত্র বিক্রির মাধ্যমে, অথবা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে তোমাকে দীর্ঘমেয়াদী অথবা মধ্যমেয়াদী বিশাল অঙ্কের অর্থায়ন তুমি করতে পারো। তাহলে তোমার ব্যবসায়ের ধরনটা কি হবে সেটা প্রথম বিবেচনা। আর দ্বিতীয় বিবেচনা করবা জামানতযোগ্য সম্পত্তির অভাব। জামানতযোগ্য সম্পত্তির অবৈধতা, এটা হচ্ছে অনেক সময় নতুন কোম্পানির পক্ষে না জামানত দিয়ে ঋণ সংগ্রহ করা সম্ভব হয় না, কারণ জামানতযোগ্য যে সম্পত্তি নাই। একজন নতুন ব্যবসায়ী, সে নতুন ভাবে ব্যবসা শুরু করছে, তার কি জামানতযোগ্য তার সম্পত্তি নাও থাকতে পারে, তাহলে সে কিভাবে ঋণ দিবে? এই জামানতযোগ্য সম্পত্তি যদি অপ্রতুল থাকে তাহলে তুমি কি করবা? শেয়ার এবং ডিবেঞ্চার বিক্রয় তখন কিন্তু তুমি করতে পারবা না, তখন তোমাকে জামানতবিহীন ঋণ যে উৎস থেকে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে হবে। 3 নম্বর হচ্ছে অর্থায়নের প্রয়োজনের ধরন। অর্থায়নের প্রয়োজনের ধরন। এখন এটা হচ্ছে তোমার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মানে একটা জায়গা কিনতে হবে, একটা কারখানা নির্মাণ করতে হবে, অথবা একটা মেশিন কিনতে হবে, তাহলে তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন লাগবে, স্বল্পমেয়াদী অর্থায়ন দিয়ে হবে না। তারপরে অথবা এখন তোমার কাঁচামাল ক্রয় করতে হবে, অথবা কর্মচারীদের বেতন দিতে হবে, তখন তুমি দীর্ঘমেয়াদী অর্থায়ন করলে কিন্তু হবে না, তোমাকে অর্থায়ন করতে হবে স্বল্পমেয়াদী অর্থায়ন। তাহলে অর্থায়নের প্রয়োজনটা কোন ধরনের সেইটার উপর নির্ভর করবে তুমি কি স্বল্পমেয়াদী অর্থায়ন করবে না দীর্ঘমেয়াদী অর্থায়ন করবে।
প্রিয় শিক্ষার্থী, এরপরে আসতেছে যে তোমার তহবিল উৎসের খরচ। তহবিল উৎসের খরচ, যে উৎস থেকে তহবিল সংগ্রহ করলে খরচ সবচেয়ে কম হবে ওই উৎস থেকেই তোমাকে তহবিল সংগ্রহ করতে হবে। আর সাধারণত তহবিল মিক্স করলে খরচটা কমে যায়, এই কারণে মিক্স করে তোমাকে তহবিল সংগ্রহের ব্যবস্থা করতে হবে। কি বুঝতে পেরেছ? 5 নম্বর হচ্ছে তহবিল উৎসের ঝুঁকি। তহবিল উৎসের ঝুঁকি অর্থাৎ যেখান থেকে তোমাকে তহবিল সংগ্রহ করলে ঝুঁকি কম সেখান থেকে তহবিল সংগ্রহ করবা, যেখানে ঝুঁকি বেশি সেখান থেকে তহবিল সংগ্রহ করলে ক্ষতিগ্রস্ত হবে। যেমন মনে করো যে তোমার জামানত দিয়ে ঋণ নিলে সেখানে ঝুঁকি বেশি, যেখানে জামানত দেওয়ার প্রয়োজন হয় না সেখানে কিন্তু ঝুঁকি কম। কারণ জামানত যুক্ত ঋণ নিলে তুমি যদি যথাসময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারো তখন কিন্তু জামানত সম্পত্তি বিক্রি করে তোমাকে ঋণ পরিশোধ করতে বাধ্য। তাহলে আমি আবারও বলি, তহবিল উৎসের ঝুঁকিটাও বিবেচনায় নিতে হবে। যেখানে ঝুঁকি কম সেই উৎস থেকে তোমাকে অর্থায়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে এই 3টা বিষয় পড়াইলাম: মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং বিবেচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের পরে আমি তোমাদেরকে আরেকটা দিয়ে দিচ্ছি। গত সপ্তাহে দিয়েছিলাম, আবারও এই সপ্তাহে দিচ্ছি। এই অধ্যায় কাজ শেষ হবে। দ্বিতীয় অধ্যায় তোমাদের বহু নির্বাচন, এই বাড়ির কাজ, বহু নির্বাচন। এটা আমার মধ্যে তোমার অনুশীলন মেন বই থেকে যে কয়টা আছে এগুলোই দেখো। 1 থেকে 4 বেশি নেই, 1 থেকে 4। আর সৃজনশীল 1, 2 বইয়ে যে দুটো আছে এই দুটোই ভালো মতো দেখো, 1, 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আবার বলছি, এই বহু নির্বাচনে 1 থেকে 4 এটা যদি দেখো তাহলে এই অধ্যায়ের একটা বেসিক ধারণা হয়ে যাবে। আরেকটা হচ্ছে সৃজনশীল 1, 2 দেখো। আরেকটা হচ্ছে আমি মুখে বলছি, সেটা হচ্ছে এইভাবে শিখবা। মানে মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি, দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি হতে পারে। তারপর আরেকটা শিখবা অর্থায়নের উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কি কি হতে পারে। তাহলে আজকে অনলাইন শিক্ষা কার্যক্রম এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ।